শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকের গল্প ছোট্ট জোনাকি, লেখক রাস্কিন বন্ড। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। জঙ্গলের কথা মনে হলেই আমরা শান্ত, নিশ্চুপ একাকিত্বের কথা ভাবি, অবশ্য যখন বাঘের হুঙ্কার বা হাতির ডাক শোনা যায় না। জঙ্গলে কিন্তু সবসময় এর চেয়ে অনেক সূক্ষ্ম কিছু শব্দ শোনা যায়, যদি জঙ্গল ভবঘুরে একটু সংবেদনশীল মানুষ হন। বহু বছর আগে মুসৌরি শহরের প্রান্তে জঙ্গলের কিনারায় একটা ছোট্ট কটেজে থাকতাম আমি। ওক আর মেপেল গাছে ছাওয়া একটা সরু খাড়াই ফুটপাত ধরে আমার লাল টালির বাড়িতে নেমে যেতে হতো, যে বাড়িতে আমি বেশ কিছু বছর কাটাই। গ্রীষ্মকালের গোড়ার দিকের কথা, জানালা খুলতেই শয়ে শয়ে ঘুরঘুরে পোকার কর্কশ কোরাস আমাকে জানিয়ে যেত যে আর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। পা দিয়ে তাদের কাঁপতে থাকা শরীর ঘষে ঘষে এই শব্দ তৈরি করে ঘুরঘুরে পোকারা। গাছের গায়ে এমনভাবে লেগে থাকে যে তাদের দেখা পাওয়া দায়, কিন্তু গোটা গরমকাল জুড়ে ওই অবিরত সমবেত সঙ্গীতে তাদের উপস্থিতি বেশ বোঝা যায়। যে সময়ের কথা বলছি, তখনকার দিনে আমি প্রচুর হাঁটতে পারতাম এবং হেঁটে হেঁটে পাহাড়ের একদম নিচে নালাটা অবধি নেমে যেতাম। কয়েক শতকের বহমান ধারায় মসৃণ হয়ে ওঠা নুড়ি আর পাথরের ওপর দিয়ে চলা এই নালাটার নিজস্ব কিছু শব্দ ছিল। কখনো এক পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে বেড়ানো ফকটেল দেখতে পেতাম। সূর্যস্নাত নালাটার উপর দিয়ে উড়ে বেড়ানো গঙ্গা ফড়িংগুলোকে নিঃশব্দে ধাওয়া করে যেত পাখিটা। ম্যাকপাইগুলো কিন্তু মোটেই নির্বাক ছিল না। মহা আড্ডাবাজ ওই পাখির দল উইলো, ওয়াটারউড আর আখরোট গাছের নুয়ে পড়া ডালে বসে বেজায় চিল্লামিল্লি করত। আর নালার পাড়ের কাটা ঝোপে জংলি র্যাসবেরি আর ব্ল্যাকবেরির ঝাড়ে খেলে বেড়াতো ছোট পাখিরা, ওয়াকটেল আর ফিঞ্চ। নালার ধারে একটা ছোট্ট টিলায় একা দাঁড়িয়ে থাকতো একটা পাইন গাছ, আর আমি মাঝে মাঝে নোটবুক আর বল পয়েন্ট পেন হাতে তার তলায় শুয়ে বসে সময় কাটাতাম। কখনো কবিতা লিখতাম, কখনো কোনো গল্পের অংশ, আর কখনো শুধুই বা রিমেম্ব্রেন্স অফ থিংস পাস্ট। কিন্তু আমি প্রুস্ত নই। আমার গুরু ছিলেন থরো এবং রিচার্ড জেফরিস। ওয়ালডেন এবং দ্য স্টোরি অফ মাই হার্ট প্রায়শই আমার সঙ্গী হতো। পাহাড়ি ঘাসের ঢালে বসে পাইন গাছের ডালে খেলে বেড়ানো মৃদুমন্দ বাতাসের আমেজে একটা কবিতা লেখা, এ যেন শুধু লেখা নয়, কবিতাটার মধ্যে বাঁচা। আজকে এত বছর পরে ফিরে দেখলেও আমি যেন ওই বাতাসের ছোঁয়া অনুভব করতে পারি, আর গোটা জঙ্গলের গানটা যেন শুনতে পাই। আর সেটাই আমার প্রতিদিনের, আমার জীবনের কবিতা। সন্ধ্যা ঘনিয়ে এলে পূর্ণিমার চাঁদ যখন ল্যান্ডারের চূড়ার ওপর উঠত আর দেওদার গাছগুলোকে আরো ছায়া ছায়া দেখাতো, আমি মাঝে মাঝে আমার নৈশ ভ্রমণে বেরিয়ে পড়তাম। আর তখন শব্দগুলো হয়ে উঠত আরো একটু চাপা, আরো একটু রহস্যময়। বুড়ো ওকের গভীর কোটরে নিজের সঙ্গে কথোপকথনে ব্যস্ত একটা পেঁচা, নিশাচর নাইট জারের আলগা বক্তব্য যেন টেবিলে টোকা মারা, একটা বার্কিং ডিয়ার। আজ রাতে ডাক যেন একটা জরুরি দিশেহারা আর্তনাদ, শিকারীর হাত থেকে পালাতে ব্যস্ত এই ভীত হরিণ। আর কয়েক মুহূর্তেই শুনতে পেলাম একটা লেপার্ডের খসখসে কাশি। ভয় দেখাতে হুঙ্কার করে না লেপার্ড, বেশিরভাগ বেড়ালের মতোই। তা সে ছোট হোক বা বড়, লেপার্ড নিঃশব্দে শিকারকে ধাওয়া করে। তবুও ওই বিশেষ কাশি আমি খুব চিনি। আমার বারান্দার আলো জ্বলছে। জানলা থেকে আমি কটেজের পেছন দিকের বাগানটা দেখতে পাচ্ছি। আমার ডালিয়াগুলোকে পিষে ফেলার মতন কোনো সজারু নেই, কিন্তু তীর বেগে বাগানে ঢুকে পড়ল সেই ভীতসন্ত্রস্ত বার্কিং ডিয়ার। লুকিয়ে থাকার জায়গা খুঁজতে সে একবার এদিকে ছোটে আর একবার ওদিকে। শেষে আমার কাঠের শেডে ঢুকে পড়ে
একরাশ জ্বালানি কাঠের গাদার পেছনে গিয়ে দাঁড়ায়, কাঁপে। কিন্তু সেখানেও কি ও নিরাপদ? শিকার করে শিকারকে খাওয়াই লেপার্ডের ধর্ম, কিন্তু আজ রাতে আমি অসহায় হরিণের পক্ষে। আমার কোনো বন্দুক নেই, ওই জঘন্যতা সহ্য করতে পারি না, কিন্তু যথেষ্ট শব্দ করে লেপারটাকে ঘাবড়ে দিতে পারি। দেরাজে কিছু শব্দ বাজি আছে। আমি একটা গোটা সুতো ধরে বাজি জ্বালিয়ে বাগানে ছুঁড়ে দিলাম। গোটা জঙ্গলের নিঃশব্দতা ভেঙে খান খান করে মেশিন গানের মতন শব্দ করে বাজি ফাটল। লেপারটা কি চলে গেছে জানি না, কিন্তু আর কিছুক্ষণেই বার্কিং ডিয়ার তার নিরাপদ আশ্রয় ছেড়ে এক ছুটে একটা ডগ রোজের ঝোপে ঢুকে গেল। কোনো লড়াইয়ের শব্দ নেই। বোধহয় আজ রাতের জন্য হরিণটা বেঁচে গেল। আজ একটা রাতের জন্যই সই। প্রায় বছর 3-4 এই কটেজে থাকার পর লেপার্ডের চেয়ে বহুগুণ ভয়াবহ এক শিকারী হঠাৎ একদিন সেখানে এসে হাজির হয়। তারা পিডব্লিউডির সড়ক তৈরি সংস্থা, এবং আমার কটেজের সামনের বাগানের একদম ওপর দিয়ে রাস্তা তৈরি করতে এসেছে তারা, যে রাস্তা পাহাড়ের অন্য প্রান্তে আরো গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় গিয়ে মিলবে। তারা নিয়ে এসেছে বিস্ফোরক, বুলডোজার এবং রাস্তা কর্মীদের একটা গোটা সৈন্যদল। আমাকে সরে যেতেই হবে, সরে যেতে হবে জঙ্গলের কিছু অংশকেও। ওক, আখরোট, পাইন, মেপল সব গাছ নুয়ে পড়ে কুড়ুল আর ইলেকট্রিক করাতের আঘাতে। পাখিরা উড়ে চলে যায় অন্য জায়গায়। ছোট জানোয়ারেরা পরিযায়ী হয়ে ওঠে। এমনকি সজরুরাও বাগান ছেড়ে চলে যায়, কেননা ডালিয়া আর গ্ল্যাডিওলি সাফ করে দেওয়া হয়েছে। আমি পাহাড়ের আরো উপরের দিকে উঠে আসি। আরো রাস্তা নিস্তার নেই। লাল টিব্বা নামের পাহাড় চূড়ায় ওঠার বড় রাস্তার ধারে একটা বড় বাড়ির এক অংশে একটা ছোট অ্যাপার্টমেন্ট খুঁজে নিই। পাহাড়ের মাথায় অনেক জঙ্গল রয়ে গেছে, কিন্তু এখানে শুধুই রাস্তা রাস্তা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব থেকে আসা টুরিস্টে বোঝাই শয়ে শয়ে গাড়ি ধুকতে ধুকতে, হর্ন বাজাতে বাজাতে তড়িঘড়ি চূড়ায় উঠতে চলেছে, শুধু চিরন্তন শুভ্র বরফকে এক ঝলক দেখার জন্য। খুব ভোরে না উঠলে তার কিছুই প্রায় দেখা যাবে না। দুপুরের মধ্যে মেঘ আর কুয়াশায় উঁচু রেঞ্জের পর্বতমালা ঢেকে যায়। পাঞ্জাব থেকে আসা এক টুরিস্টকে শুনি তার গাইডকে তিরস্কার করে বলতে, তুমি আমাদের এত অবধি নিয়ে যে এলে, আমরা কি দেখতে পেলাম? একটা কবরখানা। পাহাড়ের উত্তর দিকের ঢালে পুরনো ল্যান্ডার সেমেটারির কথা বলছিলেন উনি। শ্বেত শুভ্র পাহাড়চূড়া দেখার জন্য যা এখানে শ্রেষ্ঠ স্থান, কিন্তু বুড়ো কেয়ারটেকার ছাড়া আর কেই বা দেখে সে দৃশ্য। কবর অধিবাসীরা যে সবাই এখনো ঘুমোচ্ছেন। রাতে ভ্রমণবিলাসী এবং গাড়িরা সব চলে যায়। চাঁদের দিকে তাকিয়ে চেঁচাতে থাকা একটা কুকুর ছাড়া নিচের রাস্তা হয়ে ওঠে শুনশান। আজ রাতটা বেশ গরম। আমার জানালা খোলা, ঘরের সব বাতি নেভানো। রাতের বাতাসে ভেসে আসে একটা জোনাকি। ঘরের আনাচে কানাচে ছোট ছোট জায়গাগুলো সে আলোকিত করে তোলে। পুরনো কটেজ ছেড়ে বেরিয়ে আসার পর থেকে আমি জোনাকি দেখিনি। এই যেন পুরনো বন্ধুর আশা। নিশ্চুপ রাতের আধারে এক ক্ষুদ্র তারা নেমে এসেছে আমাকে দেখতে। কেন জানি আমার মনে হয় এই জোনাকি আমাকে আমার পুরনো আস্তানায় ফিরে যাওয়ার কথা বলছে। গানে ভরা জঙ্গলটায় হাঁটার পক্ষে আমি বড্ড বুড়ো হয়ে গেছি, কিন্তু জঙ্গলকে আমি সম্মান জানিয়ে যাব আমার মতো করে, আমার লেখা এই শব্দগুলোর মাধ্যমে। ততদিন আসতে থাকো ছোট্ট জোনাকি। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।